আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জ ভিউয়ার্স, আপনাদের কি ড্রাকুলার কথা মনে আছে? আজ শুরু করছি ভয়, রক্ত আর রহস্যমোড়া রিটার্ন অফ ড্রাকুলা। ফ্রেডা ওয়ারিংটনের রচনা, ইসমাইল আরমান এর অনুবাদে। চলুন ডুবে যাই এই গা ছমছমে দুনিয়ায়। জোনাথন হার্কারের ডায়েরি। 22 জুন। ট্রান্সিলভেনিয়ায় যাবার প্রস্তাব দিয়েছেন ভ্যান হেলসিং। সেটা শোনা মাত্র এমন এক ধাক্কা খেলাম যে স্টাডিতে চলে আসতে হলো। দরজা আটকে দিয়ে চেষ্টা করলাম নিজেকে সামলে নেবার জন্য। ডায়েরি খুলে বসেছি মনের অবস্থা লিখে রাখবো বলে। প্রায় 7 বছর পেরিয়ে গেছে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার পরে। কাউন্ট ড্রাকুলা নামের সেই অভিশাপকে ধ্বংস করবার কথা বলছি। 7, এই সংখ্যাটাই কেমন যেন অদ্ভুত। আলাদা একটা মাহাত্ম্য আছে এর। অন্তত ভ্যান হেলসিং এর তেমনটাই মতো। সে কারণেই নাকি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছি আমরা। ট্রান্সিলভেনিয়ায় গেলে এই অস্থিরতা দূর হতে পারে। স্টাডিতে একাকী বসে বাইরে দৃষ্টি ফেললাম আমি। জানালার ঠিক ওপারে ফুটে আছে টকটকে লাল গোলাপের শাড়ি, যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে আমার আর মিনার সুখী দাম্পত্য জীবনের। এক্সেটারে ফিরে ঘর বেঁধেছি আমরা, প্রয়াত মিস্টার হকিন্সের বাড়িতে। তারই শেষ ইচ্ছে অনুসারে ফুটফুটে এক পুত্র এসেছে আমাদের কোলজুড়ে। তাকে নিয়ে জীবনটা নির্বিঘ্নে আনন্দের সঙ্গে কাটাচ্ছি। তারপরও কেন যেন মন থেকে দূর করতে পারি না ড্রাকুলার অশুভ স্মৃতি। সত্যি বলতে কি, ক্যাসল ড্রাকুলার ভয়াবহ ঘটনার পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি আমি কখনোই। হ্যাঁ, সুখে কাটছে জীবন। যুক্তির বিচারে কঠিন সে অতিথিও ঢাকা পড়ে গেছে সময়ের অতলে। তারপরেও গত কয়েক মাসে কি যেন হয়েছে আমার। বেশ কবার দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছি রাতে। শরীর ভিজে গেছে ঘামে, কেঁপেছি হিস্ট্রিয়াগ্রস্তের মতো। চোখ মুছলেই দেখছি বীভৎস সব দৃশ্য। ভ্যান হেলসিং বলছেন এসব মনের কারসাজি। দুঃসহ স্মৃতিকে যতই চাপা দেওয়া যায় না কেন, কখনো কখনো তা আবার জেগে উঠতে পারে। ভয়ঙ্কর ওই দানব যে সত্যিই ধ্বংস হয়ে গেছে, তা নাকি আজও পুরোপুরি মেনে নিতে পারিনি আমি। সেজন্যেই এত বছর পর আবারও দুঃস্বপ্ন দেখতে শুরু করেছি। এই সমস্যার অব্যর্থ এক সমাধানও দিয়েছেন তিনি। ফিরে যেতে হবে দুঃস্বপ্নের উৎপত্তিস্থলে, মানে ট্রান্সিলভেনিয়ায়। দুটো উপকার হবে এতে, বলছেন প্রফেসর। প্রথমত, আমরা নিশ্চিত হতে পারবো ড্রাকুলার অভিশাপ থেকে সত্যি সত্যি মুক্তি পেয়েছে পৃথিবী। মনের অস্থিরতা দূর হবে তাতে। দ্বিতীয়ত, খ্রিস্ট ধর্ম অনুসারে ওখানে একটা আচার পালন করব সবাই মিলে, যাতে পাপ মুক্তি ঘটে আমাদের সবার, এমনকি অভিশপ্ত কাউন্ট ড্রাকুলারও। বলা বাহুল্য, এই কাজের জন্য দলও ঠিক করে দিয়েছেন ভ্যান হেলসিং। 7 বছর আগেকার সেই অভিযান থেকে প্রাণ নিয়ে ফিরে আসা 5 জন, মানে আমি, মিনা, লর্ড গোডালমিং, ডাক্তার সেওয়ার্ড আর প্রফেসর নিজে। স্বীকার করতে দোষ নেই, যেতে চাইছি না আমি। যাবার কথা ভাবলেই আতঙ্কে হিম হয়ে আসছে হাত পা। কিন্তু ভ্যান হেলসিং এর যুক্তি বেশ প্রভাব ফেলেছে মিনার উপরে। রাজি হয়ে গেছে ও। যদিও তাতে আমাদের ছেলে কুইন্সি বেশ কিছুদিনের জন্য একা হয়ে যাবে। মিনা যদি ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেয়, তাহলে আর আমার আপত্তি করা চলে না। কি আর করা, ইচ্ছের বিরুদ্ধে মেনে নিতে হচ্ছে সিদ্ধান্ত। যাব আমরা, মুখোমুখি হব নিজের আতঙ্কের। ঈশ্বরের কাছে প্রার্থনা, মিনার সামনে যেন শক্ত থাকতে পারি আমি। ওর চোখে নিজেকে দুর্বল দেখাতে পারবো না কিছুতেই। জোসেফকে বলতে হবে জানালার সামনে থেকে গোলাপ গাছের ডালগুলো কেটে ফেলতে। ওগুলোর জন্য জানালা প্রায় ঢাকা পড়বার দশা হয়েছে। এখনই পরিচর্যা করা না হলে জংলি গাছের মতো দেখাবে। কুইন্সি হারকারের কাছে মিনা হারকারের চিঠি। 14 জুলাই, বুদাপেস্ট। প্রিয় কুইন্সি, আমার গতকালকের চিঠিটা কি পেয়েছো? ভিয়েনায় ট্রেনে চড়বার আগে লিখেছিলাম ওটা। এখন আমরা বুদাপেস্টে পৌঁছেছি। বড়ই সুন্দর এক শহর। মাঝখান দিয়ে বইছে দানিউব নদী। মানচিত্রে দেখিয়েছিলাম ওটা তোমাকে, মনে পড়ে? তোমার বাবা আর আমি আজ বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম। চমৎকার সব বাড়িঘর আর নানা রকম ফোয়ারা দেখেছি।
এসব পড়ে মন খারাপ করো না। যখন বড় হবে তখন তোমাকে নিয়েও আমরা বেড়াতে আসবো এখানে। কথা দিলাম। ট্রান্সিলভেনিয়ার পাহাড়ি এলাকায় যাবার আগে ২ দিন থাকবো আমরা এখানে। ওদিককার কাজ শেষ হয়ে গেলে সরাসরি ফিরে আসবো বাড়িতে। কিচ্ছু ভেবো না। তোমাকে দেখবার জন্য মন আনচান করছে। আশা করি ঠিকমতো খাওয়া-দাওয়া করছো। ঘরে নিজেকে বন্দি করে রেখো না। নির্মল বাতাস তোমার শরীরের জন্য ভালো। বাইরে খেলতে যাবে অবশ্যই। আর হ্যাঁ, মিসেস সেওয়ার্ড বা তোমার নার্সকে যন্ত্রণা দিও না। আমাদের সবার তরফ থেকে রইল ভালোবাসা। আগামীকাল আবার আসবো। আজ তাহলে বিদায়। ইতি তোমার মা। মিনা হারকারের ডায়েরি ১৮ জুলাই। খুব অদ্ভুত লাগছে ৭ বছরের পুরনো পদচিহ্ন অনুসরণ করতে। বারবার মনে পড়ে যাচ্ছে সেসব স্মৃতি। যেন এই সেদিন ঘটেছে ওই ঘটনাগুলো। এই অনুভূতি ভাগাভাগি করছি আমরা সবাই মিলে। প্রফেসর আব্রাহাম ভ্যান হেলসিং, ডাক্তার সেওয়ার্ড, লর্ড গোডালমিং, জনাথন আর আমি। নেই শুধু সাহসী কুইন্সি মরিস। অভিযান শেষ হবার কিছুদিন পরেই দুর্ঘটনায় মারা গেছেন তিনি। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ছেলের নাম কুইন্সি রেখেছি আমি আর জনাথন। যা হোক, এবার আমরা ঘুরে বেড়াবার সুযোগ পাচ্ছি সময়টাকে উপভোগ করবার জন্য। সুন্দর শহর বুদাপেস্ট, গথিক, বারোক এবং ক্লাসিক্যাল নির্মাণ শৈলীর মিশেল। যেদিকেই তাকাই ফোয়ারা, ঝর্ণা বা হট বাথের অবয়বে পানির প্রবাহ চোখে পড়ে। দৌরাত থাকবো এখানে। থাকার ব্যবস্থা করা হয়েছে ভ্যান হেলসিং এর পুরনো এক বন্ধুর বাড়িতে। আন্দ্রে কোভাক্স তার নাম, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার ওখানে থাকতে খারাপ লাগছে না। যাত্রা বিরতির প্রয়োজনও রয়েছে নিঃসন্দেহ। তবু কেন যেন মনে হচ্ছে সরাসরি ট্রান্সিলভেনিয়ায় চলে গেলে ভালো হতো। এই অভিযান আরো দ্রুত শেষ করা যেত সেক্ষেত্রে। বাড়ি ফিরতে পারতাম তাড়াতাড়ি। চমৎকার একটা কামরায় এখন বসে আছি আমি। জানালা দিয়ে চোখে পড়ছে দানিউব নদীর অপূর্ব দৃশ্য। বাড়ির মালিক প্রফেসর কোভাক্স চিরকুমার। বিয়ে-শাদী করেনি। বেশ লম্বা ও প্রাণাঞ্চল তিনি। অত্যন্ত বুদ্ধিমান। মাথা ভর্তি কাঁচা পাকা চুল। চেহারা খানিকটা রুক্ষ হলেও মায়াময় চোখ দেখে বোঝা যায় ভদ্রলোক খুব নরম স্বভাবের। আরও দুজন থাকে এ বাড়িতে। প্রফেসরের বিপত্নিক ভাই এমিল এবং এমিলের মেয়ে ইলেনা। এমিলকে কেন যেন ভালো লাগেনি আমার। আমাদের সঙ্গে ভদ্রতা বজায় রেখে চলছে। তারপরেও চেহারা এমন করে রাখে যেন বিরক্তির কোনো শেষ নেই তার। শুনেছি সে আর্টিস্ট। শিল্পীরা একটু অন্য টাইপের মানুষ হয়। বোধহয় এটাও তেমন কোনো ব্যাপার। তবে ইলেনা চমৎকার মেয়ে। ১৮ বছর বয়স, শান্তশিষ্ট, নিজেকে নিয়ে থাকে। আমরা ছাড়াও আরও একজন অতিথি উঠেছে এ বাড়িতে। নিকোলাস, প্রফেসর কোভাক্সের ছাত্র। ইলেনার ব্যাপারে উৎসাহী দেখেছি তাকে। বোধহয় প্রেমে টেমে পড়েছে। বিয়ে করতে চায়। প্রফেসরও ওকে ছেলের মতো স্নেহ করেন। কী কারণে ট্রান্সিলভেনিয়ায় চলেছি আমরা তা জানানো হয়নি কাউকে। ভ্যান হেলসিং শুধু বলেছেন বেড়াতে যাচ্ছি আমরা। সত্য গোপন করতে পছন্দ করি না আমি। সেজন্যেই এখানে বেশি সময় না কাটিয়ে তাড়াতাড়ি রওনা হয়ে যেতে চাইছি। যত সময় কাটাচ্ছি এ বাড়িতে ততই বাড়ছে মিথ্যে বলার মেয়াদ। ডিনারের ডাক পড়েছে। লেখা আপাতত থামাই। খাওয়ার পরে আবার না হয় কলম নিয়ে বসা যাবে। আমাদের পরিকল্পনায় সামান্য রদবদল এসেছে। না, বড় কোনো সমস্যা হবে না এতে। তবে যাত্রাপথে খোলামেলাভাবে কথা বলা যাবে না আর কি। তাতে একদিক থেকে ভালোই হবে। হালকা মেজাজে কাটাতে পারবো সময়টা। বারে বারে অপ্রীতিকর প্রসঙ্গটা মনে করিয়ে দেবে না কেউ। ব্যাপারটা খুলেই বলা যাক। ডিনারের সময় ট্রান্সিলভেনিয়ায় যাওয়ার ইচ্ছে প্রকাশ করলো এমিল। ওখানকার প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকবে। ইলেনাও নাকি সঙ্গে যেতে আগ্রহী। কথাটা শুনে ঠাট্টা করলেন প্রফেসর কোভাক্স। বললেন, দুনিয়া দেখি উল্টো পথে চলছে। ট্রান্সিলভেনিয়ার চাষাভুষারা বুদাপেস্টে আসছে কাজের খোঁজে, আর এখানকার লোক ওখানে যাচ্ছে ছবি আঁকতে। হাসলেন ভ্যান হেলসিং। ভালোই তো। জনসংখ্যার ভারসাম্য রক্ষা হবে এতে। এমিল জানালো ওখানকার জেকেলি গোত্রের এক কৃষক পরিবারকে চেনে সে। ছবি আঁকতে গিয়ে আগেও দুটো গ্রীষ্ম কাটিয়েছে ওদের খামারে।
খামারটা নাকি বৃষ্টির শহর এবং বর্গ গিরিপথের কাছে। শহর ও গিরিপথের পরিচিত নাম দুটো শুনেই মুখ চাওয়াচাওয়ি করলাম আমি আর জনাথন। চোখের ইশারায় ঠিক করলাম কেউ মুখ খুলব না। কিন্তু ভ্যান হেলসিং উচ্ছ্বসিত গলায় বলে উঠলেন, আরে, আমরা তো ওখানেই যাচ্ছি। বর্গগিরি পথ পেরিয়ে কার্থেপিয়ান পর্বতমালার ভিতরটা দেখবার ইচ্ছা আমাদের। সঙ্গে সঙ্গে এমিল বলল, তাহলে তো আমরাও আপনাদের সঙ্গে যেতে পারি। মানে, যদি আপনাদের আপত্তি না থাকে আর কি। আমাদের সঙ্গে নিলে আপনাদের সুবিধাও হবে। খামারে আপনাদের থাকার ব্যবস্থা করে দিতে পারবো আমি। হোটেল বা সরাইখানার চেয়ে খরচ কম পড়বে অনেক। চমৎকার প্রস্তাব, বললেন ভ্যান হেলসিং। আমি আপত্তির কিছু দেখছি না। এতজন একসঙ্গে গেলে ওই কৃষকের আবার অসুবিধা হবে না তো, বললাম আমি। এমিলের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে বেশ অবাক হয়েছি। না না, সমস্যা কিসের, বলল এমিল। বেশি মানুষ মানে বেশি আয়। তাছাড়া অতিথি পরায়ণতার জন্য সুনাম বোধ আছে ট্রান্সিলভেনিয়ার আদিবাসীদের। আমাদেরকে পেলে খুশি হবে। তাহলে আমারও আপত্তি নেই, ওর কথা শুনে বললাম আমি। এমনিতেও অবশ্য বেশি দিন থাকবো না আমরা, বড়জোর 2-3 রাত। ওই কথাই রইল, আমাদের সঙ্গে যাবে এমিল আর ইলেনা। ফেরার সময় অবশ্য একা ফিরতে হবে আমাদেরকে। 2-3 দিনে কাজ শেষ করতে পারবে না এমিল, কাজেই মেয়েকে নিয়ে রয়ে যাবে সে। বাড়ি ফেরার প্রসঙ্গ ওঠায় কুইন্সির কথা মনে পড়ে গেল। খুব মিস করছি ওকে। ডায়েরি লেখা থামাই। ঘুমোবার আগে কুইন্সিকে চিঠি লিখতে হবে। জনাথন ডাকছে আমাকে। ভ্যান হেলসিংকে প্রফেসর কোভেক্সের সঙ্গে লাইব্রেরিতে যেতে দেখেছি। বোধহয় রাত জেগে গল্প করবেন। দুজনেই জ্ঞানী। আলাপচারিতার জন্য বিষয়ের অভাব হয় না। গল্প শুরু করলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন অনায়াসে। তার উপর প্রফেসর কোভাক্স একজন ইতিহাসবিদ ও লোককাহিনী বিশেষজ্ঞ। পেটে কোনো কথা রাখতে পারে না ভ্যান হেলসিং। কাউন্ট ড্রাকুলাকে নিয়ে আমাদের অভিজ্ঞতার কাহিনী যদি বলে দেন বন্ধুকে, অবাক হব না। 21 জুলাই। বিস্ট্রিজে যাওয়ার পথে ট্রেনে বসে লিখছি। জানালা দিয়ে চোখে পড়ছে প্রকৃতির অপূর্ব দৃশ্য। সেই সঙ্গে মনে হচ্ছে যেন বড় আস্তে চলছে ট্রেনটা। ক্লাসেনবার্গে কাটিয়েছি গত রাতটা। উঠেছিলাম পুরনো এক হোটেলে। সে এক গা ছমছমে জায়গা। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে। পুরনো আমলের গম্বুজ আর খিলানোলা ভবন, সামনের আঙিনায় আগাছার জঙ্গল। সিঁড়িটা লোহার, জং ধরা, পেঁচানো। কামরাগুলো পরিষ্কার হলেও ছোট ছোট। জনাথন বলল, আগেরবার ও যে হোটেলে উঠেছিল সেটা এর চেয়ে অনেক ভালো ছিল। ইচ্ছে করেই ওখানে উঠিনি আমরা, কেউ যাতে চিনতে না পারে জনাথনকে। এখানকার লোকেরা দয়ালু আর অমায়িক হলেও বড্ড কুসংস্কারচ্ছন্ন। আমাদের উদ্দেশ্য টের পেলে নির্ঘাত থামাবার চেষ্টা করত, অযথা ঝামেলায় জড়াতে চাইত না। হোটেলে অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা লিখে রাখা দরকার। আমরা যখন আগাছায় ভরা আঙ্গিনা পেরিয়ে মূল ভবনের দিকে যাচ্ছিলাম, দোতলার বারান্দায় এক জিপসি মহিলাকে দেখলাম। ছোটখাটো দেহ, গায়ে ময়লা পোশাক, মাথায় জটা ভরা চুল। আমার দিকে কুতকুতে চোখে তাকিয়েছিল। ওর দিকে মুখ তুললেই এক হাত উঁচু করে রোমেনিয়ান ভাষায় কি যেন বলল। ঠিকমতো বুঝতে পারিনি কথাটা। মনে হলো ওর রক্ত আর তোমার রক্ত, বা এই জাতীয় কিছু একটা বলছে। মহিলার হাবভাব দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। জনাথনকে ডেকে দেখাতে চাইলাম তাকে, কিন্তু দ্বিতীয়বার মুখ তুলতেই দেখি গায়েব হয়ে গেছে জিপসিটা। সত্যি কোনো মানুষ ছিল, নাকি আত্মা, কে জানে। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গিয়েছিল আমার। হোটেল ছাড়তে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। ইলেনার সঙ্গে যাত্রাপথে খুব একটা কথা হয়নি। লাজুক স্বভাবের মেয়ে, এখনো পুরোপুরি খোলামেলা হতে পারেনি আমার সঙ্গে। তবে ধীরে ধীরে আলাপ পরিচয় গাঢ় হচ্ছে আমাদের। চমৎকার ইংরেজি বলে ও। জার্মানটা তো আমার চেয়ে ভালো। আর হাঙ্গেরিয়ান ভাষা আমি তার কিছুই জানি না। কাজেই আমার প্রতি ওর অনুরাগ সৃষ্টি হবার তেমন সম্ভাবনা দেখছি না। একেবারেই শুধু কৌতূহল দেখিয়েছে আমার ব্যাপারে। গতকাল জিজ্ঞেস করেছিল, সারাক্ষণ এত কি লিখি আমি। জবাবে জানিয়েছি, নিয়মিত ডায়েরি লেখা আমার অভ্যাস। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি তা যত বৈচিত্র্যই হোক না কেন, লিখে রাখি আমি।
শুনে খুব একটা মুগ্ধ হয়েছে বলে মনে হলো না। অস্বীকার করবার উপায় নেই। আমি অভ্যাসের দাস। নিয়মিত ডায়েরি লেখা সেই অভ্যাসেরই অংশ। ৭ বছর আগে একবার মনে হয়েছিল ছেড়ে দিই লেখালেখি, কিন্তু চাইনি কাউন্ট ড্রাকুলা সংক্রান্ত ভয়াল অভিজ্ঞতাই হোক আমার লেখার শেষ বিবরণ। তাই অব্যাহত রেখেছি এই অভ্যাস। কখনো আক্রান্ত হইনি একঘেয়েমিতে। কুইন্সির অসুখ বিসুখ আর জনাথনের ওকালতি পেশার ঘাত প্রত্যাঘাতে মিলে ঠিকই দেখা পেয়েছি বৈচিত্র্যের। কুইন্সির জন্য মন কেমন কেমন করছে, যদিও জানি মিসেস সেওয়ার্ড, আমাদের পরিচারিকা মেরি আর ওর নার্সের তত্ত্বাবধানে ভালোই থাকবে ও। ইংল্যান্ড ছাড়ার পর থেকে রোজ চিঠি লিখছি ওকে। চিঠি পড়ে বোঝবার মতো বয়স হয়েছে ওর। আশা করছি ওগুলো আমার অভাব কিছুটা হলেও দূর করবে। যা হোক, বর্তমানে ফিরে আসি। আগেই লিখেছি, খুব অদ্ভুত লাগছে আমার সবকিছু। পুরনো পথে ফিরে চলেছি, কিন্তু সবকিছুই মনে হচ্ছে নতুন। গেলবারের মতো কোনো তাড়া নেই আমাদের, সেটা একটা কারণ হতে পারে। এবার আমরা মন ভরে সেন্ট্রাল ট্রান্সিলভেনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারছি। উঁচু নিচু পাহাড়ি পথে ছুটে চলেছে ট্রেন। কোথাও দেখতে পাচ্ছি মন জুড়ানো সবুজ বনানী, কোথাও বা বরফের চাদরে ঢেকে রেখেছে সবকিছু। আকাশে যেন কেউ নীল সাদা রঙের পোচ দিয়েছে। বিশাল এক আটার কারখানা পেরিয়ে এলাম। সেখানে ঘোড়া আর গাধার দল দাঁড়িয়ে আছে গমের বস্তা পিঠে নিয়ে। ষাঁড়ে টানা প্রচুর ওয়াগনও দেখতে পেলাম। মালামাল নিয়ে চলেছে অজানার উদ্দেশ্যে। ক্ষেত খামারে ভরা জমি দেখলাম। দেখলাম ছবির মতো সুন্দর গ্রাম। ঘাসে ভরা মাঠে চড়তে দেখলাম ভেড়ার পাল। গোড়ালি পর্যন্ত লম্বা কোট, হাতে বাঁকা লাঠি, আর পাশে ভয়াল দর্শন কুকুর নিয়ে ওগুলোর পিছে পিছে ঘুরছে রাখালেরা। এত সব চমৎকার দৃশ্য, অথচ গতবার কিছুই লক্ষ্য করিনি। বুঝলাম ট্রান্সিলভেনিয়ার যে ভয়াল রূপ মনের ভিতরে খোদাই হয়ে গিয়েছিল, সেটা এবার দূর করতে পারবো এসবের কথা ভেবে। জনাথনকেও বেশ শান্ত দেখাচ্ছে। মাঝে মাঝে অবশ্য কারো একটা ছায়া পড়ছে ওর মুখে। সেটা অস্বাভাবিক নয়। আমাদের মধ্যে ওর অভিজ্ঞতাই সবচেয়ে ভয়াবহ। নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে সেসবের কথা। ওর সঙ্গে কিছুটা মিল দেখা যাচ্ছে ডক্টর সেওয়ার্ডের আচরণেও। শুধু ভ্যান হেলসিংই প্রফুল্ল। বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন অতীতের অবসান ঘটেছে, জয়ী হয়েছি আমরা। কাজেই দুশ্চিন্তা ভুলে গিয়ে ভ্রমণটাকে হালকা মেজাজে উপভোগ করা উচিত সবার। এত কিছুর পরেও বলতে দ্বিধা নেই, ক্যাসল ড্রাকুলার যত নিকটবর্তী হচ্ছি ততই নার্ভাস হয়ে পড়ছি আমি। অবাক হবার ব্যাপার হলো, এর সঙ্গে অনুভব করছি খানিকটা উত্তেজনা। বিপদ আপদ হবার কোনো সম্ভাবনা নেই। এই উপলব্ধি হয়তো সৃষ্টি করেছে ওই উত্তেজনার। বুঝতে পারছি হাসি খুশি থাকতে হবে আমাকে। জনাথন যে কিছুতেই স্বাভাবিক হতে পারবে না, তা আমি জানি। কাজেই আমাকেই দায়িত্ব নিতে হবে ওকে চিন্তামুক্ত রাখবার। বৃষ্টিজে পৌঁছে গেছি প্রায়। প্রথমে হোটেলে উঠে বিশ্রাম ও খাওয়া দাওয়া সারবো আমরা। তারপর ঘোড়ার গাড়ি ভাড়া করে যাওয়া হবে পার্বত্য এলাকার খামারটাতে। আপাতত এটাই আমাদের পরিকল্পনা। দুদিনের ভিতর কাজ সেরে ফিরতি পথ ধরবার ইচ্ছে আছে। বেশি দিন থাকতে হলেই মুশকিল। না, আমাদের অন্য কারোর জন্য নয়, বরং ভ্যান হেলসিং এর জন্য। মনের দিক থেকে যতই তরুণ হন না কেন, দেহ ঠিকই ভাঙতে শুরু করেছে বয়সের চাপে। পরিশ্রম সহ্য হয় না তার। 22 জুলাই। আজ আমরা বিস্ট্রিজ থেকে খামারে এসে পৌঁছেছি। ঘোড়ার গাড়িতে আলাদা কোনো কোচওয়ান নেওয়া হয়নি। জনাথন, ডক্টর সেওয়ার্ড আর লর্ড গোডালমিং পালা করে চালিয়েছেন ক্যারিজটা। পাহাড়ি পথ ধরে দীর্ঘ যাত্রা প্রায় ঘটনাবিহীনভাবে কেটেছে। চারপাশের দৃশ্য অবশ্য গতকালকের মতোই সুন্দর ছিল। বেশ কিছু গ্রাম পেরিয়ে এসেছি আমরা, সবগুলোই বলতে গেলে একরকম। কাঠ বা ইটের তৈরি একতলা বাড়ির সারি, সামনে বেড়া দিয়ে ঘেরা ছোট্ট উঠোন, উঠোনে খড়ের গাদা, চারপাশে ফলের গাছ। কৃষকের বাড়ি যেমন হয় আর কি। খামারটার অবস্থান শেষ গ্রামটার প্রান্তদেশে। সীমানায় বড় হয়ে ওঠা বার্চ গাছের সারির জন্য দূর থেকে দেখা যায় না। গাছগাছালিতে ঘেরা চমৎকার এক জায়গা। পিছনে মাথা তুলে রেখেছে সুউচ্চ কার্পেথিয়ান পর্বতমালা।
বার্চগাছের প্রাচীর পেরোতেই দেখতে পেলাম ধনুকাকৃতির এক বড় ফটক, ওপাশে খামারের বিশাল আঙ্গিনা। ক্যারিজ ওখানে থামতেই চারদিকে বেশ কিছু নারী পুরুষ এগিয়ে এলো অভ্যর্থনা জানাবার জন্য। মহিলাদের গায়ে অ্যাপ্রন, স্কার্ট আর ভেড়ার চামড়ার বরিস। পুরুষেরা পরেছে ঘরে সেলানো সুতি প্যান্ট, টিউনিক, খড়ের টুপি আর চামড়ার বুট। ক্যারিজ আর ঘোড়ার দায়িত্ব নিল কয়েকজন, বাকিরা পথ দেখিয়ে আমাদেরকে নিয়ে চলল ফার্ম হাউসে। আঙিনা জুড়ে নানা রকম খোয়ার দেখলাম, কি নেই ওতে। শুয়োর, ভেড়া, হাঁস মুরগি সবই পোষা হচ্ছে খামারে। গন্ধে তুম আটকে আসার জোগাড়। বেড়ার গায়ে লতিয়ে উঠেছে আঙ্গুর লতা, থোকা থোকা আঙ্গুর ঝুলছে ওগুলো থেকে। বাড়িটা বেশ সুন্দর, আগাগোড়া কাঠের তৈরি। থাম আর খিলানগুলো নকশা করা। উপরতলায় রয়েছে খোলামেলা ব্যালকনি। দেখতে খুব ভালো লাগলো, তবে ভালো লাগলো না কাছে দাঁড়িয়ে থাকা গোলাঘরটা। ফার্ম হাউসের দ্বিগুণ আকার ঘরটার, বিচ্ছিরি চেহারা। গোলাঘরের কারণে নষ্ট হচ্ছে ফার্ম হাউসের সৌন্দর্য। ফার্ম হাউসের পিছনে চোখে পড়ল ফসলি ক্ষেত আর ফলের বাগান। ওগুলো গিয়ে মিশেছে গাছপালা আর ঝোপঝাড়ে ছাওয়া এক পাহাড়ি ঢালে। এমিল জানালো ওই জঙ্গলে নাকি প্রচুর নেকড়ে বাস করে। ঢালটা দেখে বুক টিপ টিপ করে উঠল। বুঝতে পারলাম গন্তব্যের কত কাছে পৌঁছে গেছি। খামারের মালিকের সঙ্গে পরিচয় হলো। বিশাল দেহী মানুষ, নাকের নিচে পোল্লায় গোঁফ। তার স্ত্রী মোটাসোটা, লালাভ চেহারা, মাথায় কালো চুল। দুজনেই খুব অমায়িক। ভাঙা ভাঙা জার্মানে স্বাগত জানালো আমাদেরকে। এমিল আর ইলেনাকে দেখে এত খুশি হলো যেন ওরা এ পরিবারেরই সদস্য। হাবভাবে মনে হলো দুরাতের বদলে আমরা এখানে পুরো গ্রীষ্ম কাটিয়ে গেলে অনেক বেশি খুশি হবে খামার মালিক। জানতে পারলাম ৭ সন্তানের জনক জননী এরা। ৩টি মেয়ে আর ৪টি ছেলে। বড় হয়ে গেছে বাচ্চারা। পিতামাতার মতো সহজ, সরল ও কুসংস্কারচ্ছন্ন প্রত্যেকে। এমিলকে দেখলাম এদের মাঝে এসে খুব প্রাণাঞ্চল হয়ে উঠছে। বুদাপেস্টে এমন ছিল না মোটেই। তবে ইলেনা তার ব্যতিক্রম। মুখে হাসি ফুটিয়ে রাখলেও চোখের তারায় অস্বস্তি লক্ষ্য করলাম। শহর মেয়ে ও, বোধহয় গ্রাম ট্রাম পছন্দ করে না। হতে পারে এমিল ওকে ইচ্ছের বিরুদ্ধে জোর করে নিয়ে এসেছে। ভালো একটা কামরা পেয়েছি আমি আর জনাথন। পরিচ্ছন্ন, খোলামেলা, প্রচুর আলো বাতাস খেলা করে। জানালা দিয়ে দেখা যায় আপেল আর চেরি ফলের বাগান, সেই সঙ্গে সবুজ প্রান্তর। পাখির গান শোনা যায় কামরা থেকে। আরো শোনা যায় ভেড়ার পালের গলায় বাঁধা ঘন্টার আওয়াজ। শান্তিময় ও আরামদায়ক এক পরিবেশ। গতবারের তুলনায় একেবারে ব্যতিক্রম। ডিনারের জন্য ডাকছে ওরা। এবার কলম থামাই। ঘুমিয়ে পড়েছে জনাথন, কিন্তু আমার ঘুম আসছে না। তাই ডায়েরি খুলে বসেছি। ইলেনা শেষ পর্যন্ত মন খুলে কথা বলছে আমার সঙ্গে। সে আলাপের বিবরণ তুলে রাখছি এই সুযোগে। বেশ জম্পেশ ডিনারের আয়োজন করেছিল আমাদের মেজবানরা। আমরাও পেট পুরে খেয়েছি সে খাবার। ডিনার শেষে এমিল বেরিয়ে পড়েছিল তার পেইন্টিংয়ের জন্য মনের মতো স্পট খুঁজে বের করতে। ওর সঙ্গে গিয়েছিল অন্যান্য পুরুষেরা। বাড়ির মেয়েরা ব্যস্ত হয়ে পড়েছিল ঘরের কাজে। ফলে বসার ঘরের ফায়ারপ্লেসের সামনে একাকী রয়ে গিয়েছিলাম আমি আর ইলেনা। কথা বলছিলাম টুকটাক। সুন্দরী মেয়ে ইলেনা, ডিম্বাকৃতি মুখ, গোলাপি গাল, ফর্সা মসৃণ ত্বক, খয়েরি চোখ আর ঢেউ খেলানো চুল মিলিয়ে অপরূপাই বলা চলে। খুব লম্বা নয়, তবে দেহটা একহারা। কোথায় যেন একটা অদৃশ্য জৌলুস লুকিয়ে আছে। কথাবার্তা বলে ওকে স্বাভাবিক করে তুলবার চেষ্টা করলাম। প্রশংসা করলাম ওর ইংরেজির দখলের। একটু যেন খুশি হলো ও। বলল, আন্দ্রে চাচা আমাকে ইংরেজি শেখাতে উৎসাহী করে তুলেছেন, তবে বাবা ভাষাটা পছন্দ করে না। আসলে এ কারণেই আপনার সঙ্গে খুব একটা কথা বলিনি আমি। মাদাম হারকার। আশা করি কিছু মনে করেননি আপনি। না না, এতে মনে করার কি আছে, বললাম তাড়াতাড়ি। কিন্তু তোমার বাবা ইংরেজি পছন্দ করে না কেন? ইলেনার চেহারায় বিষাদ ভর করল। বাবা আসলে চায় না আমি কোনো কিছু শিখি। রক্ষণশীল স্বভাবের মানুষ। ওর মতে মেয়েদের শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই। একটু উত্তেজনা ফুটলো ওর গলায়। কিন্তু আমি শিখতে চাই।
আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করি আমি। কিন্তু হায়! সময় কোথায়? ইস! কাল যদি আপনাদের সঙ্গে যেতে পারতাম, তাহলে হয়তো কিছুটা সুযোগ পাওয়া যেত। সারাদিন কথা বলা যেত আপনার সঙ্গে। সহানুভূতি জাগলো মনে, কিন্তু এও ঠিক আমাদের ভ্রমণের সত্যিকার উদ্দেশ্য জানানো চলে না কাউকে। তাই যতদূর ভদ্রভাবে নিরাশ করলাম ওকে। বুদ্ধিমতী মেয়ে, যা বুঝবার বুঝে নিল। বলল, কিছু মনে করবেন না মাদাম হারকার, আপনাকে সারাক্ষণ বিমর্ষ দেখেছি আমি। চেহারায় কিসের যেন ছায়া। ব্যাপারটা খুলে বলবেন আমাকে? তেমন কিছু না, বললাম আমি। আসলে আমার ছেলেকে ইংল্যান্ডে ফেলে এসেছি তো। ওর নাম তো বোধহয় কুইন্সি, তাই না? ইংরেজদের নাম হিসাবে একটু অদ্ভুত বলতে হবে। ঠিকই ধরেছ। নামটা আমেরিকান। আমাদের এক বন্ধুর নামে রাখা হয়েছে। খুব সাহসী মানুষ ছিলেন। দুর্ঘটনায় মারা গেছেন। শুনে দুঃখ পেলাম। আপনার ছেলের বয়স কত? আগামী নভেম্বরে 6 পুরো হবে। গলার লকেট খুলে ইলেনাকে কুইন্সির ছবি দেখালাম আমি। সুন্দর ছেলে, মন্তব্য করল ইলেনা। স্বাস্থ্যটাও ভালো হলে আরো বেশি খুশি হতাম, বললাম আমি। ইলেনাকে জানালাম, 2 বছর বয়সে আন্ত্রিক জ্বরে পড়েছিল কুইন্সি। সেই থেকে ও অসুস্থ আর দুর্বল। কথাটা বলতে বলতে গলা ধরে এলো আমার। তাড়াতাড়ি নিজেকে সংযত করে চোখ করলাম। শরীরের দিক থেকে না হোক, মনের দিক থেকে ওর জোর অসাধারণ। বড় ভালো ছেলে আমার কুইন্সি। চেহারা দেখেই সেটা বুঝতে পারছি, বলল ইলেনা। আপনার চোখ পেয়েছে ও? আর কোনো ছেলে মেয়ে আছে আপনাদের? আবারও কান্না পেল আমার। কুইন্সির জন্মের সময় বড় ধরনের সমস্যা হয়েছিল। ডাক্তাররা সে সময় জানিয়ে দিয়েছিলেন আর কোনোদিন সন্তান নেওয়া সম্ভব হবে না আমার পক্ষে। ব্যাপারটা বললাম ইলেনাকে। অবাক ব্যাপার, আমাকে সান্ত্বনা দিল না সে। গম্ভীর হয়ে রইল। একদিক থেকে বোধহয় ভালোই হলো সেটা। আর কিছু না হোক, হঠাৎ বলল ও, আপনি তো স্বাধীন এখন। স্বাধীন? বিস্মিত হলাম। বাচ্চা না হবার সঙ্গে স্বাধীন হবার কী সম্পর্ক? ব্যাপারটা কি অপূর্ণতা নয়? কাঁধ ঝাঁকালো ইলেনা। বাবা চায় আমি নিকোলাসকে বিয়ে করি। ওই যে চাচার ছাত্র, যাকে আমাদের বাড়িতে দেখেছেন আপনি। খুব একটা আপত্তি যে আছে আমার তা নয়। আমাদের, মানে মেয়েদের জীবন তো এই, স্বামীর সেবা করা, সন্তানের সেবা করা। কিন্তু আমার জীবন আটকে আছে বাবার সেবায় করায়। খুব চেষ্টা করি, তারপরেও সারাক্ষণই কোনো না কোনো খুঁত খুঁজে বের করে বাবা। বিয়ের পরেও এ অবস্থা বজায় থাকে কিনা সে চিন্তায় সিদ্ধান্ত নিতে পারছি না। কারণ পরিষ্কার বুঝতে পারছি, বাবা আমাকে কাছছাড়া করতে চায় না। নিকোলাসের সঙ্গে আমাকে কথা বলতে দেখলেই ক্ষেপে যায়। বিয়ের পরেও যদি অমন করতে থাকে, কি বিশ্রী ব্যাপার হবে ভেবে দেখেছেন? নিকোলাসকে তুমি ভালোবাসো? জিজ্ঞেস করলাম নরম সুরে। যদি মনের টান না থাকে, তাহলে ওকে বিয়ে করা উচিত হবে না। ওকে পছন্দ করি না, এ কথা বললে মিথ্যে বলা হবে, বলল ইলেনা। কিন্তু সেই পছন্দ স্রেফ এক বন্ধু হিসেবে। আসলে বিয়ে টিয়ের চিন্তাই নেই আমার মাথায়। কোনোদিন করব কিনা জানি না। কেন? বাচ্চা কাচ্চা চাও না তুমি? নিশ্চয়ই। অন্তত একটা ছেলে চাই আমি। হেসে উঠলাম। বিয়ে না করলে বাচ্চা হবে কিভাবে? বিয়ে ছাড়া কি জীবনে আর কিছু নেই? হাহাকারের মতো শোনালো ইলেনার গলা। আরেকজনের সঙ্গে নিজেকে না জড়িয়ে কি কিছু করতে পারি না আমি? মাফ করবেন, আমি বোধহয় ব্যাপারটা বোঝাতে পারছি না আপনাকে। যা বুঝবার বুঝে নিয়েছি আমি, আশ্বস্ত করলাম ওকে। শোনো ইলেনা, বিয়েটাকে নেতিবাচকভাবে নেবার কিছু নেই। একজন নারীর জীবনে সবচেয়ে বড় অর্জন হলো মাতৃত্ব। তার চেয়ে বড় আর কি বা চাইতে পারো তুমি? তাকিয়ে দেখো এখানকার মানুষগুলোর দিকে। চাষবাস আর ঘর সংসার নিয়ে কত সুখী ওরা। আমার তো মাঝে মাঝে মনে হয় নিজের জীবনটা এমন হলে মন্দ হতো না। কিন্তু আমি দুনিয়া ঘুরে দেখতে চাই মাদাম হারকার, ঠিক আপনার মতো, জোর গলায় বলল ইলেনা। আবেগের ছাপ পড়ল চেহারায়। জ্বলজ্বল করছে দু চোখ। আপনাকে ভক্তি করি আমি। হতে চাই আপনারই মতো এক সম্ভ্রান্ত ভদ্র মহিলা। পারলে সবকিছুতেই অনুকরণ করতাম আপনার। যদি না বাবা।
এইটুকু বলে থমকে গেল ও। হাত ধরলাম মেয়েটার, নরম গলায় বললাম, নিজেকে তুমি এখনই সম্ভ্রান্ত বলে ভাবতে পারো ইলেনা। উচ্চ বংশের মেয়েদের সমস্ত গুণাবলী আছে তোমার মধ্যে, নম্রতা, ভদ্রতা, আভিজাত্য। আমি নিশ্চিত তোমার বাবা নিশ্চয়ই তোমাকে নিয়ে গর্বিত। চোখ ছলছল করে উঠল ইলেনার, শক্ত করে ধরল আমার হাতটা, বলল, আমি ইংল্যান্ডে যেতে চাই মাদাম হারকার। সব সময়ই চেয়েছি। আপনাকে দেখার পর এই ইচ্ছে আরো দৃঢ় হয়েছে। কিন্তু বাবা তো যেতে দেবে না। কি করব আমি বলতে পারেন? আমি জবাব দেবার আগেই সশব্দে খুলে গেল বাড়ির সদর দরজা। ফায়ারপ্লেসের আলোয় দেখতে পেলাম এমিলকে, থমথমে মুখে দাঁড়িয়ে আছে। ওর আগে চোখ চলছে ভাটার মতো। আমাকে যেন দেখতেই পেল না। হাঙ্গেরিয়ান ভাষায় রাগত স্বরে কিছু বলল ইলেনাকে। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো ইলেনা, মৃদু স্বরে আমার কাছ থেকে ক্ষমা চেয়ে চলে গেল নিজের কামরায়। উল্টো ঘুরে চলে গেল এমিলও। ওদের এমনতর আচরণ কোনো অর্থ খুঁজে পেলাম না। বিরক্ত হয়ে চলে এলাম নিজের কামরায়। লেখার মতো আর কিচ্ছু পাচ্ছি না। ডায়েরি বন্ধ করি। ঘুমানোর আগে কুইন্সিকেও চিঠি লিখতে হবে। 23 জুলাই। যাক, শেষ হয়েছে আমাদের অভিযান। দিনটাও কেটেছে ভালো। এই বেলা সবকিছু তুলে রাখছি ডায়েরিতে, নইলে ভুলে যাব। বেশ ভোরেই ক্যারিজের সঙ্গে ঘোড়া জুড়েছিলেন লর্ড গোডালমিং আর ডক্টর সেওয়ার্ড। স্থানীয় আদিবাসীদের কুসংস্কার সম্পর্কে জানা আছে আমাদের, তাই খামারের লোকজনকে জানাইনি কোথায় যেতে চাইছি। ফুরফুরে মেজাজে খুব শীঘ্রই বেরিয়ে পড়লাম। ততক্ষণে সূর্য উঠে গেছে। সকালের নরম রোদে অপূর্ব সাজে সেজেছে প্রকৃতি। দেখে বিশ্বাস করা কঠিন, এমন সুন্দর জায়গায় কোনো কালে অমঙ্গলের দূত রাজত্ব করত। উপত্যকা থেকে বেরোবার পরে বদলাতে শুরু করলো দুপাশের দৃশ্য। নেমে এলো নীরবতা। ছায়ায় ঢাকা বনের ভিতর দিয়ে গেছে রাস্তা। এঁকে বেঁকে গিয়েছে কার্থেপিয়ান পর্বতমালার মাঝ দিয়ে। যেদিকেই তাকানো যায় চোখে পড়ে পাহাড়গুলোর রাজকীয় চূড়া। গিরিখাত পেরুলাম আমরা। পেরুলাম নুড়ি পাথরে ভরা অগভীর স্রোতস্বিনী। বর্গ গিরিপথ ধরে এগিয়ে চললাম পার্বত্য এলাকার ভিতরে। বলতে দ্বিধা নেই, ধীরে ধীরে অজানা এক ভয় ছেকে ধরল আমাকে। আমার হাত ধরে রেখেছিল জনাথন, কিন্তু ওর দৃষ্টি আটকে ছিল বাইরে। বুঝলাম পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল ওর। ব্যাপারটা নতুন নয়, গত কদিনে লক্ষ্য করেছি যাত্রার প্রতিটা পর্যায়ে উদাস হয়ে পড়ছিল ও। ধাপে ধাপে মনে পড়ে যাচ্ছিল পুরনো দিনগুলোর কথা। লর্ড গোডালমিং যখন ডক্টর সেওয়ার্ডের হাতে ঘোড়ার রাশ ধরিয়ে দিয়ে ক্যারেজের ভিতরে এসে বসলেন, জনাথন বলে উঠল, কেন খামাকা এসবের ভিতর আবার জড়াচ্ছি আমরা, কিছু বুঝতে পারছি না। ওর কাঁধে হাত রেখে ভ্যান হেলসিং বললেন, সাহস রাখো বন্ধু। তোমার মনের সমস্ত ভয় আর সন্দেহ যে অমূলক, সেটা প্রমাণের জন্যই তো চলেছি আমরা। গিরিপথের সমতল অংশে পৌঁছলাম অনেকক্ষণ পর। দুপাশের পাহাড়ি দেয়াল তখন অনেকটাই চেপে এসেছে গায়ের উপর। হিম হিম হয়ে উঠেছে বাতাস। গ্রীষ্মকালীন পরিবেশ পেরিয়ে পাহাড়ি এলাকার শীতল আবহাওয়ার মাঝে পৌঁছে গেছি আমরা। আকাশে সূর্য থাকার পরেও ম্লান দেখালো চারপাশ। ক্যাসল ড্রাকুলা মুখী পরিত্যক্ত পথ ধরে ক্যারিজ ছোটালেন ডক্টর সেওয়ার্ড। ঘন ঘন চাবুকের আওয়াজ শুনলাম। এবড়ো খেবড়ো রাস্তায় ঝাঁকি খেতে খেতে যেন উড়ে চলল আমাদের বাহন। প্রার্থনা করলাম যাতে চাকা টাকা খুলে না যায় বা আহত না হয় ঘোড়াগুলো। এই নির্জন এলাকায় আটকা পড়লে মস্ত বড় বিপদ হবে। আনমনে স্পর্শ করলাম গলায় ঝোলানো ক্রুশটাকে। ঢালু পথে ধীরে ধীরে উঁচুতে উঠতে থাকলো ক্যারিজ। জানালা দিয়ে বাইরে তাকালাম। দেখলাম প্রাণহীন বিরান প্রকৃতি। 7 বছরে কোনো পরিবর্তন হয়নি। কয়েক ঘন্টা চলার পরে আমরা পৌঁছলাম পরিত্যক্ত সেই এলাকার প্রাণকেন্দ্রে। শুনতে পেলাম পাহাড়ে গা বেয়ে নেমে আসা ঝর্ণার কুলুকুলু ধ্বনি। হঠাৎ কোথা থেকে যেন ভয়ঙ্কর একটা গর্জন ভেসে এলো, যেন ডেকে উঠল একটা হিংস্র নেকড়ে। অবশ্য ওটা বুনো কুকুরের চিৎকারও হতে পারে। দুর্গ দেখা যেতেই রাশ টেনে ক্যারিজ থামালেন ডক্টর সেওয়ার্ড। নেমে পড়লাম আমরা।
ঘোড়াগুলোকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো। তারপর পায়ে হেঁটে এগোলাম সবাই। আমাদের দৃষ্টি আটকে রইল দুর্গের ধূসর দেয়ালের উপর। মাথার উপরে তখন কালো মেঘ জমাট বাঁধতে শুরু করেছে। গুড়গুড় আওয়াজ হলো। বুক কেঁপে উঠল আমার। শক্ত করে ধরলাম জনাথনের হাত। ও পাল্টা চাপ দিল আমার হাতে। অজানা এক ভয় লক্ষ্য করলাম ওর চোখে মুখে। মাথার চুলগুলো বড় বেশি সাদা মনে হলো। ভ্যান হেলসিংকে ঘন ঘন কপাল মুছতে দেখলাম। মুখে যাই বলুন, ভদ্রলোক ভিতরে ভিতরে ঠিকই বিচলিত হয়ে পড়েছেন। নিশ্চয়ই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। দুর্গের ৩ রক্তচোষা ডাইনিকে কাঠের গজাল গেঁথে হত্যা করেছিলেন তিনি। ঘটনাটা আমি নিজ চোখে দেখিনি, কিন্তু এটুকু বুঝি সে অভিজ্ঞতা সুখকর হতে পারে না। দুর্গ থেকে ১ মাইল দূরে, যেখানে ড্রাকুলা তার শেষ পরিণতির শিকার হয়েছিল, সেখানে পৌঁছে একটু থামলাম আমরা। ঢালের গায়ে উঁচু পাথরটা পরিষ্কার চিনলাম। ওখানেই আশ্রয় নিয়েছিলাম আমি আর ভ্যান হেলসিং। ড্রাকুলাকে নিয়ে দুর্গের পথে ফিরতে থাকা জিপসিদের উপর নজর রেখেছিলাম ওটার আড়াল থেকে। পুরো ঘটনাটার সমস্ত খুঁটিনাটি এখনো মনে আছে আমার। দিব্য চোখে দেখতে পেলাম সবকিছু। জিপসিদের ক্যারাভেন থামানো হলো, ড্রাকুলার কফিন খোলা হলো, পিশাচটার বুকে গজাল ঢোকালেন মিস্টার মরিস। লাশটা ধুলোয় পরিণত হলো। প্রতিটা দৃশ্য আবারও দেখলাম পরিষ্কারভাবে। চারপাশে তখন শো শো হাওয়া বইছে। মেঘের সঙ্গে মেঘের ঘর্ষণে চমকাচ্ছে বিদ্যুৎ। সে এক অদ্ভুত পরিবেশ। হঠাৎ জনাথন বলে উঠল, দেখো। মুখ তুলতেই কালো মেঘ সরে যেতে দেখলাম। মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে এলো সূর্যের সোনালি কিরণ। সেই আলোয় আলোকিত হয়ে উঠল ড্রাকুলার প্রাসাদ দুর্গ। হেসে উঠলেন ভ্যান হেলসিং। জনাথনের কাঁধে হাত রেখে বললেন, এটা একটা সংকেত। ড্রাকুলার অভিশাপ থেকে মুক্ত হয়েছে পৃথিবী। ও আর কোনো দিনেই ফিরবে না। ঈশ্বরকে ধন্যবাদ। দুর্গের পাশে গিয়ে ধর্মীয় আচার পালন করলাম আমরা। ধর্মসঙ্গীত গাইলাম, প্রার্থনা করলাম, ছিটালাম পবিত্র পানি। তারপর ধরলাম ফিরতি পথ। নিরাপদে ফিরে এলাম খামারে। আর কিছু লিখতে পারছি না। শরীর খুব ক্লান্ত। জনাথন তো ঘুমিয়েই পড়েছে। মনের অবস্থা ব্যাখ্যা করবার সম্ভবত কোনো প্রয়োজন নেই। শুধু এটুকু বলতে পারি, স্বস্তি অনুভব করছি। ২৫ জুলাই, সন্ধ্যা। ট্রেনে চড়ে বুদাপেস্টে ফেরার পথে লিখছি। সত্যিকার ছুটির আনন্দ উপভোগ করছি আমরা। মুক্ত, স্বাধীন এবং বন্ধনহীন। ট্রান্সিলভেনিয়া ছাড়তে বরংই খারাপই লাগছে। অশুভ আশঙ্কা দূরীভূত হওয়ায় ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য বড্ড ভালো লাগছিল। আর কটা দিন কাটাতে পারলে মন্দ হতো না। খামারের লোকজন আতিথেয়তাও ছিল উল্লেখ করার মতো। কাল সন্ধ্যা আর আজ সকালে আবারও কথা হয়েছে ইলেনার সঙ্গে। একসঙ্গে হাঁটতে বেরিয়েছিলাম আমরা। আমার সঙ্গে ঘুরছে বলে এমিল আবার খেপে যায় কিনা এই ভয়ে অস্থির হয়েছিল মেয়েটা। ব্যাপারটা লক্ষ্য করে বেশ খারাপ লাগলো। একগুঁয়ে বদমেজাজি বাপের কবলে পড়ে ওর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যা হোক, গল্প করার ফাঁকে আবারও উচ্চশিক্ষা আর দেশ বিদেশে ঘুরে বেড়াবার ইচ্ছের কথা বলল আমাকে ইলেনা। বেচারি, ওর জন্য কিছু করবার ইচ্ছে হলো, যদিও সেটা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, বাপ বেটির সম্পর্কের মাঝখানে আমি নাক গলাবার কে? হতাশাটা চেহারায় অবশ্য ফুটতে দিলাম না। হাসি মুখে সান্ত্বনা দিলাম ওকে। বললাম, আর কিছু না হোক, এবারের গ্রীষ্মটা তো এই চমৎকার জায়গাটায় কাটাতে পারছো, সেটাই বা কম কিসে। আমার পরামর্শ হলো, কাজে লাগাও সময়টা। বুদাপেস্টে ফেরার আগেই ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো নিকোলাসের ব্যাপারে। ছবিও আঁকতে পারো। তোমার বাবা নিশ্চয়ই খুশি হবে তোমাকে পেইন্টিং করতে দেখলে। তোমাদের সম্পর্ক হয়তোবা সহজ হয়ে উঠবে তাতে। কিন্তু আমি যে ছবি আঁকতে পারি না, মাদাম হারকার। সে কি? বিস্মিত হলাম। আমি তো ভেবেছি তোমার বাবার মতো তুমিও আর্টিস্ট। না না, মাথা নাড়ল ইলেনা। আমি স্রেফ অ্যাসিস্ট্যান্ট। ইজেল, রং তুলি, এসব এগিয়ে দিয়ে সাহায্য করি বাবাকে। খিদে পেলে নাস্তা পরিবেশন করি। এই আমার দায়িত্ব। ছবি টবি আঁকি না আমি। আঁকতে চাইলেও বাবা দেবে বলে মনে হয় না। ছবি আঁকাটা শুধু পুরুষের কাজ বলে মনে করে বাবা।
আশ্চর্য, পেইন্টিংয়ের সঙ্গে নারী পুরুষের কাজের সম্পর্ক কোথায়? তুমি চাইলে আমি ওর সঙ্গে কথা বলতে পারি। প্লিজ, ভুলেও ও কাজ করতে যাবেন না মাদাম হারকার, মিনতি করল ইলেনা। আপনাকে কিছুই বলবে না বাবা, বরং হাসি মুখে মাথা ঝাঁকাবে। কিন্তু আপনি চলে গেলেই গজব নেমে আসবে আমার উপর। তাছাড়া পেইন্টিংয়ের ব্যাপারে আমি নিজেই তেমন আগ্রহী নই। আমি তো চাই লেখাপড়া করতে, সারা দুনিয়ায় ঘুরে বেড়াতে। হায়, তা তো আর সম্ভব না। মুখ বিষণ্ণ হয়ে উঠল ওর। বেশ, বললাম আমি। তাহলে আমি অন্তত ইংরেজি লিখতে শেখায় সাহায্য করব তোমাকে। ফার্ম হাউসে ফিরে গিয়ে ওকে আমার হাঙ্গেরিয়ান টু ইংলিশ ডিকশনারিটা উপহার দিলাম। সেই সঙ্গে দিলাম একটা নতুন খাতা, কলম আর কালি। সামান্য এই উপহার পেয়েই আবেগে আপ্লুত হয়ে পড়ল ইলেনা। বলল, ধন্যবাদ মাদাম হারকার, ধন্যবাদ। গাল বেয়ে আনন্দ অশ্রু নামল ওর। কথা দিচ্ছি, এই খাতায় আপনার মতোই ডায়েরি লিখব আমি। ভবিষ্যতে যদি কখনো দেখা হয় তখন পড়তে দেব সেই ডায়েরি। এটুকু করতে পেরে ভালো লাগলো। তা যত সামান্যই হোক না কেন। অবশ্য একটু খুঁতখুঁতানি রয়ে গেলেও চেষ্টা করলে হয়তো বা আরো কিছু করতে পারতাম ওর জন্য। কিন্তু মেয়েটা তো সে সুযোগ দিল না। অদ্ভুত এক মেয়ে এই ইলেনা। মনে হয় না কোনোদিন ওকে ভুলতে পারবো। ওকে দেখে কেন যেন বারবার মনে পড়ে যাচ্ছে আমার বান্ধবী লুসির কথা। 7 বছর আগে যাকে হারিয়েছি। ইলেনা কি ওর জায়গা নিতে পারতো? কে জানে। আপাতত স্বামী, সন্তান আর এখনকার বন্ধু বান্ধবীদেরকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আমাকে। 30 জুলাই, এক্সেটার। অবশেষে বাড়ি পৌঁছেছি। আর পৌঁছানো মাত্র জানতে পারলাম আমাদের অনুপস্থিতিতে ব্রঙ্কিটিস হয়েছিল কুইন্সির। এখন অনেকটাই সুস্থ, তবে চেহারা সুরত ভেঙে গেছে ওর। মুখ মলিন, নিষ্প্রাণ। মিসেস অ্যালিস সেওয়ার্ড, মানে ডক্টর সেওয়ার্ডের স্ত্রী, বেশ ভালোই যত্ন নিয়েছেন ওর। তারপরেও একটু ক্ষুব্ধ হলাম রোগের খবরটা চিঠি লিখে আমাকে জানাননি বলে। জনাথন অবশ্য বলল খবর পেলেও এর চেয়ে দ্রুত ফিরতে পারতাম না আমরা। তারপরেও মন মানছে না। ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করতে ইচ্ছে হলো না, তাই ডায়েরির পাতায় তুলে রাখছি নিজের অসন্তোষ। এর পিছনে ঠিকঠাক কোনো যুক্তি দেখাতে পারবো না। সত্যি বলতে কি, সব দিক বিচার করলে বরং মনে হবে আমি অন্যায় করছি। কারণ ডক্টর সেওয়ার্ড আর ভ্যান হেলসিং ইতোমধ্যে পরীক্ষা করেছেন কুইন্সিকে, জানিয়েছেন ভয়ের কিছু নেই। কুইন্সিও দেখলাম ভ্যান হেলসিং এর কোলে দিব্যি নাচানাচি করছে। তারপরেও মায়ের মন। যা হোক, বাড়ি ফেরার পরে আলমারির সিন্ধুক ঘেঁটে পুরনো সমস্ত ডায়েরি, স্মৃতিকথা আর পত্রিকার কাটিং বের করেছি আমরা। একত্র করেছি ওগুলো। জনাথন জানিয়েছে এবারের ভ্রমণের বৃত্তান্ত ও যোগ করবে ওগুলোর সঙ্গে। ফলে ড্রাকুলা সংক্রান্ত পূর্ণাঙ্গ একটা বিবরণ তৈরি হবে এতে। বলে রাখা ভালো, এরই মধ্যে ভ্যান হেলসিং স্বীকার করেছেন প্রফেসর অ্যান্দ্রে কোভাক্সকে ড্রাকুলার বিষয়ে সবকিছু খুলে বলছেন তিনি। আমাদের সমস্ত অভিজ্ঞতার কাহিনী শুনিয়েছেন বন্ধুকে। বুদাপেস্টে যে রাতে ওদেরকে আড্ডায় বসতে দেখেছিলাম আমি, সে রাতেই নাকি হয়েছে এই আলোচনা। ভ্যান হেলসিং এর কথা শুনে ভুরু কুঁচকে জনাথন বলল, কাজটা কি ঠিক করলেন? বাইরের কাউকে এসব জানানো কি উচিত হলো? খামোখাই দুশ্চিন্তা করছো। ওকে আশ্বস্ত করেছেন ভ্যান হেলসিং। শুনে খুশি হবে। তথাকথিত আধুনিক মানুষদের মতো সংকীর্ণ নয় আন্দ্রের চিন্তাধারা। পৃথিবীতে যে ব্যাখ্যার অতীত অনেক কিছু ঘটে তা মানে। আমার প্রতিটা কথা বিশ্বাস করেছে ও। গোপনীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তাছাড়া ইতিহাস আর মিথোলজি প্রতি ওর ঝোঁক আছে। আমার গল্প শোনার পরে সেই আগ্রহ আরো বেড়েছে। কার্পেথিয়ান এলাকা আর ক্যাসল ড্রাকুলা সম্পর্কে নানা রকম গুজব ও বহুদিন থেকেই শুনছে। আমার মুখে সেসব গুজবের পিছনের আসল রহস্য জানতে পেরে রীতিমতো কৃতজ্ঞ হয়েছে ও। তাহলে তো আর কিছু বলার নেই। শুকনো গলায় প্রসঙ্গটার ইতি ঘটিয়েছে জনাথন। আশা করি ভেবেচিন্তেই যা করার করেছেন আপনি। খুব শীঘ্রই ফিরে যাবেন আমাদের অতিথিরা। সেওয়ার্ড দম্পতি আর লর্ড গোডালমিং ফিরবেন লন্ডনে, আর ভ্যান হেলসিং ফিরে যাবেন আমস্টারডামে। এরপরে নিত্য নৈমিত্তিক স্বাভাবিক জীবনে ফিরতে পারবো আমি আর জনাথন।
ও ব্যস্ত হয়ে পড়বে অফিস নিয়ে, আর আমি সময় দেব কুইন্সিকে। সেই সময়েরই প্রতীক্ষা এখন। জনাথন হার্কারের ডায়েরি, 10 আগস্ট। গত সপ্তাহে ট্রান্সিলভেনিয়া থেকে ফেরার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম এবারের অভিযানের বিবরণটা লিখে রাখব। সেটা রেখে দেব আমাদের ড্রাকুলা সংক্রান্ত পুরনো নথিগুলোর সঙ্গে, ঘটনাপঞ্জির উপসংহার হিসাবে। গতকাল শেষ হয়েছে লেখা। কাঁধের উপর থেকে বিরাট একটা বোঝা যেন নেমে গেছে কাজটা শেষ করতে পেরে। আমাদের বন্ধুরা চলে গেছেন, বাড়িটা খালি হয়ে গেছে, শান্ত পরিবেশ। অদ্ভুত একটা ক্লান্তি অনুভব করেছি আমি। মাঝে মধ্যে অজানা এক ভয়ে শিউরে উঠেছি। এই ভয়ের উৎপত্তি হয়েছে এবারের অভিযানে, ক্যাসল ড্রাকুলার পাদদেশে। পুরোটাই চোখের ভুল বা মনের কারসাজি হতে পারে, তাই কাউকে বলিনি কিছু। ভ্রমণের বিবরণেও উল্লেখ করিনি এর। ব্যাপারটা হলো কি, ক্যাসল ড্রাকুলার গোড়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল আমার। সারাক্ষণ মনে হচ্ছিল কেউ যেন নজর রাখছিল আমাদের উপর। চোখের কোণে লম্বা একটা ছায়ার নড়াচড়া লক্ষ্য করেছি কয়েকবার। ঝট করে মাথা ঘোরাতেই দেখেছি কিচ্ছু নেই ওখানে। চোখের ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ আর কেউই এ জাতীয় কিছু দেখেনি। আমিও ওদেরকে কিছু বলার প্রয়োজন মনে করিনি। আমার সঙ্গীরা হালকা মেজাজ নিয়ে ফিরে এসেছে। সবাই বলাবলি করছে অভিযানটা নাকি খুবই উপকার করেছে, দ্বিধা দ্বন্দ্ব দূর করেছে সবার। প্রকাশ্যে কিছু না বললেও মনে মনে একমত হতে পারছি না আমি। কেবলই মনে হচ্ছে ট্রান্সিলভেনিয়ায় ফিরে যাওয়া উচিত হয়নি আমাদের। কাজটা করে দুঃস্বপ্নের দ্বিতীয় অধ্যায়ের সূচনা ঘটিয়েছি। না, কোনো প্রমাণ দেখাতে পারবো না এমনতর আশঙ্কার পিছনে। পুরোটাই আমার অমূলক সন্দেহ হতে পারে। তারপরেও ধারণাটা বদ্ধমূল হয়ে উঠছে বুকের গভীরে। ভুল করেছি আমি, কে জানে, সময়ই এর জবাব দেবে। আব্রাহাম ভ্যান হেলসিং এর কাছে প্রফেসর কোভাক্সের চিঠি, 4 আগস্ট, বুদাপেস্ট। বন্ধুবর আব্রাহাম, আশা করি ভালো আছো। তোমার অভাব অনুভব করছি সপ্তাহ না গড়াতেই। সারাক্ষণ মাথায় ঘুরছে তোমার মুখে শোনা সেই অদ্ভুত রোমহর্ষক গল্প, কাউন্ট ড্রাকুলার গল্প। অনেকদিন থেকেই কার্পেথিয়ান গ্রাম্য এলাকায় প্রচলিত নানা ধরনের গল্পগাথা নিয়ে গবেষণা করছি আমি। ওখানকার এক গ্রামে গিয়ে নিজ চোখে দেখেছি ব্যাখ্যার অতীত এক ঘটনা। কবর খুঁড়ে বের করতে দেখেছি বছরখানেকের পুরনো এক লাশ, এক বিন্দু পচেনি। সেই লাশের বুকে গাঁথতে দেখেছি কাঠের গজাল, ক্ষত দিয়ে বেরোতে দেখেছি তাজা রক্ত। বিজ্ঞানের যুক্তি দিয়ে বহু চেষ্টাতেও সেই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, কিন্তু তোমার মুখে শোনা গল্প শেষ পর্যন্ত শান্ত করেছে আমার হৃদয়কে। বিশ্বাস করতে শুরু করেছি অতি প্রাকৃত আর অশুভ শক্তির অস্তিত্ব আছে পৃথিবীতে। সেই শক্তির প্রমাণ তুমি আর তোমার বন্ধুরা স্বচক্ষে দেখেছ। আমি শুনেছিলাম ক্যাসল ড্রাকুলার আদিবাসীরা বহু আগে মারা গেছে, কিন্তু তোমার মুখে জানলাম সেটা মিথ্যে। বাস্তবে যা ঘটেছে তা কল্পনার অতীত। সান্ত্বনা শুধু এই যে সেই দুঃস্বপ্নের ইতি ঘটেছে। পৃথিবী এখন বিপদমুক্ত। যা হোক, এই চিঠি লেখার পিছনে মূল উদ্দেশ্য এবার তোমাকে জানাই। আমাদের আলোচনার সময় একটা বিশেষ জায়গায় প্রসঙ্গ উঠে এসেছিল, যেটা নিয়ে খুব একটা মাথা ঘামাওনি তুমি, কিন্তু আমার ধারণা সবকিছুর পিছনে ওটার মস্ত ভূমিকা আছে। আমার গবেষণা জীবনে বহুবার উল্লেখ পেয়েছি এর। শুনেছি সব ধরনের অঘটনের পিছনে ওটার সম্পৃক্ততার কথা। কিসের কথা বলছি আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, স্কলোম্যান্স বা শয়তানের স্কুলের কথাই বলছি আমি। ওটা সম্পর্কে কতখানি জানি সংক্ষেপে তা জানাই। সোজা কথায় ওটা ছিল এক ধরনের একাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্র, যেটা খোদ শয়তান পরিচালনা করত বলে জনশ্রুতি আছে। ওখানে শিক্ষার্থীকে শেখানো হতো নানা ধরনের জাদুটোনা, প্রকৃতির রহস্য আর পশু পাখির ভাষা। যদ্দূর জানি সাধারণত 10 জন করে শিক্ষার্থী নেওয়া হতো ওখানে। প্রশিক্ষণ শেষে
নজনকে পাঠানো হতো দুনিয়ায় কালো জাদুর চর্চা করবার জন্য, আর দশম ছাত্রটিকে শয়তান নিজে রেখে দিত শিক্ষা প্রদানের মূল্য হিসাবে। ড্রাকুলা পরিবারের বেশ কজন সদস্য স্ক্যালোমাক্সে যোগ দিয়েছিল বলে গুজব আছে। আমার তো মনে হয় ড্রাকুলা নিজেও তার সমস্ত কৌশল শিখেছে ওখান থেকেই। এই স্কুল হারমানস্টেডে অবস্থিত বলে শোনা যায়। সেটা কার্পেথিয়ান পর্বতমালার অভ্যন্তরে, যেখানে ট্রান্সিলভেনিয়া আর ওয়ালাচিয়া বিভক্ত হয়েছে। আমি ঠিক করেছি স্কলমান্স সংক্রান্ত কাহিনীর পিছনে সত্যতা পরখ করব, খুঁজে বের করব ওই একাডেমি। সেজন্য অভিযানে বেরোবো বলে সিদ্ধান্ত নিয়েছি। বলতে দ্বিধা নেই, তোমাকে দেখেই এর অনুপ্রেরণা পেয়েছি আমি। প্রাথমিকভাবে কাজটায় মাসখানেক লাগতে পারে বলে মনে হচ্ছে। 2 সপ্তাহ লাগবে কার্পেথিয়ান পর্বতমালায়। সামনে পিছনে 1 সপ্তাহ করে লাগবে প্রস্তুতি, প্রত্যাবর্তন এবং অন্যান্য টুকিটাকি কাজে। নিকোলাস আমার ছাত্র এবং বন্ধু, সেই সঙ্গে সন্তান তুল্যও বটে। যাচ্ছে আমার সঙ্গে। আমরা যদি উল্লেখযোগ্য কোনো কিছু আবিষ্কার করতে পারি, তাহলে ভবিষ্যতে আরো বড় অভিযানের আয়োজন করা যেতে পারে। এই খবর আপাতত তুমি ছাড়া আর কেউ জানছে না। এমিল আর ইলেনা ফেরার আগেই আমরাও ফিরে আসব বলে আশা করছি, তাই ওদেরকে জানাচ্ছি না কিছু। অভিযানের খুঁটিনাটি বিবরণ একটা জার্নালে তুলে রাখব। ফিরে আসার পরে ওটা পড়লে সব জানতে পারবে তুমি। মানে, যদি আমাদের অভিযান সফল হয় আর কি। আর কি লিখব? চিঠি এখানেই শেষ করি। প্রার্থনা করো যাতে আমার অভিযান সফল হয়। বিদায়। ইতি, তোমার বন্ধু আন্দ্রে কোভাক্স। নিকোলাস ইলেনাকে বিয়ে করতে চাইছে, কিন্তু ওতে আমার ঘোর আপত্তি। অমন কিছু ঘটতে গেলে বাধা দেব। ইলেনার কোনো আগ্রহ নেই এই বিয়েতে। সের্ফ এমিলের চাপাচাপির মুখে হয়তো রাজি হবে। বাপ মেয়ের মধ্যে অদ্ভুত এক টানাপোড়েন চলছে সব সময়। জেনে শুনে অমন একটা সম্পর্কের মধ্যে নিকোলাসকে ফেলতে পারবো না কিছুতেই। এ ব্যাপারে তোমার কোনো পরামর্শ থাকলে জানিও আমাকে। ইলেনা কোভাক্সের ডায়েরি, 25 জুলাই। জীবনে এই প্রথমবারের মতো ডায়েরি লিখছি মাদাম হারকারের কল্যাণে। আমাকে তিনি খাতা আর কলম কালি দিয়েছেন, বুঝে শুনে। হিসেব করে এই খাতার পাতা ভরাতে হবে আমাকে, কারণ এটা শেষ হয়ে গেলে আরেকটা কোত্থেকে পাবো জানি না। বাবাকে খাতা কিনে দেবার কথা বলাই যাবে না। ভাবছি ছোট ছোট করে লিখব, আর লিখব ইংরেজিতে। ভাষাটায় আমার চর্চা হবে। তাছাড়া এই ডায়েরি বাবার হাতে পড়লেও বাবা ইংরেজি লেখার অর্থ বুঝতে পারবে না। ব্যাপারটা সত্যি অদ্ভুত। ডায়েরি লেখার মতো একটা সামান্য কাজও আমাকে করতে হচ্ছে চরম গোপনীয়তার মাঝে, নইলে বাবা লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিতে পারে। অথচ ডায়েরিতে লেখার মতো গোপন কিছুই নেই আমার। আছে স্রেফ মনের গভীরে ঘুরপাক খেতে থাকা স্বপ্নগুলো, যেগুলো কোনো দিনই সত্যি হবে বলে মনে হয় না। ফার্ম হাউসের নিচতলায় আমার ছোট্ট কামরায় বসে লিখছি এই ডায়েরি। জানালা দিয়ে চোখে পড়ছে আঙিনা। দেখতে পাচ্ছি কুয়া, গোলঘরের একাংশ আর ফলের বাগান। আঙ্গিনায় ছোটাছুটি করছে মুরগি আর শূকরের পাল। বাগান পেরিয়ে দেখা যাচ্ছে ঘন গাছে ছাওয়া পাহাড়ি ঢাল উঠে গেছে আকাশের দিকে। ইচ্ছে করছে এক লাফে জানালা টপকাই, ছুটে চলে যাই ওই পাহাড়ি জঙ্গলে, হারিয়ে যাই চিরদিনের মতো। ইস, যদি সত্যি পারতাম। খামার মালিকের মেয়েরা খুব ভালো, যত্ন, আত্মীর কোনো ত্রুটি নেই। আমাকে রেখেছে আদরের বোনের মতো। তারপরেও ওদের সঙ্গে কামরা বা বিছানা ভাগাভাগি করতে হচ্ছে না বলে ধন্যবাদ জানাচ্ছি ভাগ্যকে। সেক্ষেত্রে নিজের বলে একটা মুহূর্ত পেতাম না। না, ওদের ব্যাপারে তেমন কোনো অভিযোগ নেই আমার। তবে ব্যাপার হয়েছে কি, মেয়েগুলো বড্ড সাদাসিধে, বড্ড সরল। জীবনের লক্ষ্য বলতে আলাদা কিচ্ছু নেই ওদের। বিয়ে-শাদী করে বাচ্চা পয়দা করা ছাড়া আর কোনো স্বপ্ন নেই ওদের বুকে। আমার দুঃখ কষ্টের ভাগীদার ওরা কোনো দিনও হতে পারবে না। বুঝতেই পারবে না আমার
অতৃপ্তি। তাই চাইলেও ওদের সঙ্গে সত্যিকার অর্থে ঘনিষ্ঠ হতে পারছি না। ডায়েরি লেখার কোনো অভিজ্ঞতা নেই আমার, তাই বুঝতে পারছি না কি লিখব। এই খামারে কয়েক দফায় বহুদিন কাটিয়েছি আমি, তাই এখানকার কোনো কিছুই নতুন নয় আমার জন্য। খামারের হাঁস মুরগি বা কৃষকদের দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে লেখার আগ্রহ পাচ্ছি না। বড্ড একঘেয়ে জীবনযাপন করে ওরা। আগ্রহ পাচ্ছি না বাবার সঙ্গে কাটানো সময় সম্পর্কে লিখবারও। ঘন্টার পর ঘন্টা আপন মনে ছবি আঁকে বাবা। আমাকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে হয় ক্রীতদাসীদের মতো। ফুট ফরমাস খাটার জন্য কোনো বৈচিত্র্য নেই ওতে। তবে হ্যাঁ, ইংল্যান্ড থেকে আসা অতিথিদের ব্যাপারে কিছুটা লেখা যেতে পারে। অদ্ভুত এক আলোড়ন সৃষ্টি হয়েছে আমার হৃদয়ে। তার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে মাদাম হারকারের। তিনি যদি না আসতেন, যদি না আমার সঙ্গে অমন মমতা ভরে কথা বলতেন, তাহলে বুকের ভিতরে এই ঝড় উঠত না। আমার চোখ খুলে দিয়েছেন তিনি। অভিজাত আচার ব্যবহার, মার্জিত পোশাক আশাক আর চমৎকার কথাবার্তা দিয়ে দেখিয়ে দিয়েছেন মেয়েদের জীবন মানেই ঘরের চার দেয়ালে বন্দি সংসার জীবন নয়। আমরাও পারি স্বাধীন হতে, করতে পারি যে কোনো কাজ। চলে গেছেন মাদাম হারকার, কিন্তু তার আগে বদলে দিয়েছেন আমার পৃথিবী। দম আটকে আসছে আমার, মনে হচ্ছে বাবা আমাকে ছোট্ট একটা খাঁচার মধ্যে আটকে রেখেছেন। এভাবে কি বাঁচা সম্ভব কারো পক্ষে? জানি না কেন বাবার অবাধ্য হবার ইচ্ছে মাথাচাড়া দিয়ে উঠছে আমার মনের মধ্যে। মনে হচ্ছে কিছু একটা ঘটে গেছে আমার ভিতরে। সারা জীবন বাবার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি আমি। কখনো তার জন্য অনুতাপ হইনি। কখনো নিজেকে বঞ্চিত মনে হয়নি। তাহলে আজ কেন হচ্ছে? ঈশ্বর ক্ষমা করুন আমাকে এ ধরনের চিন্তা থেকে। কিন্তু কি করব? জীবনের কাছ থেকে অনেক কিছুই চাই আমি, কিন্তু পাচ্ছি খুব সামান্য। এই রে, গোপন কথা দেখি লিখে ফেললাম ডায়েরির পাতায়। এই কথাগুলো যেন বাবার চোখে না পড়ে, সেজন্যেই ডায়েরিটা লুকিয়ে রাখতে হবে আমাকে। অতিথিদের প্রাসঙ্গে ফিরে যাই। পর্বতের মাঝখানে কেন বেড়াতে গিয়েছিলেন তারা, জানতে ইচ্ছে করছে। ফিরে আসার পর পরিবর্তন লক্ষ্য করেছি সবার মাঝে। মাদাম হারকারের পরিবর্তনটাই ছিল সবচেয়ে প্রকট। শুরু থেকে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করেছি তার মাঝে, কিন্তু পাহাড় থেকে ফেরার পর দেখলাম বেশ হাসিখুশি হয়ে উঠেছেন তিনি। মনে হচ্ছিল বিশাল কোনো বোঝা নেমে গেছে তার ঘাড় থেকে। হতে পারে ব্যাপারটা আমার কল্পনা, আবার এমনও হতে পারে খুব শীঘ্রই ছেলের কাছে ফিরবেন বলে খুশি হয়ে উঠেছিলেন তিনি। কারণ যাই হোক, অতিথিদের এই পরিবর্তন খুব অস্বাভাবিক লেগেছে আমার কাছে। ভয় পেয়েছি তাদেরকে বদলে যেতে দেখে। হ্যাঁ, ভয়। অস্বাভাবিক কোনো কিছু দেখলেই ভয় হয় আমার। কুসংস্কারে ভরা এক দেশের মানুষ আমি। সবকিছুতেই অমঙ্গলের ছায়া দেখি। মানতে ইচ্ছে হয় না অনেক কিছুই, কিন্তু পুরোপুরি উড়িয়েও দিতে পারি না। বিতৃষ্ণ হয়ে উঠেছি ধীরে ধীরে। কেন এমন অপয়া দেশে জন্ম নিতে গেলাম? মাদাম হারকারের মতো একটা আধুনিক মুক্ত চিন্তার সমাজে জন্ম হলে কী বা ক্ষতি হতো আমার? যা হোক, প্রথম যখন মাদাম হারকার আর তার বন্ধুরা এলেন, সবার চোখে মুখে অজানা এক উত্তেজনা দেখেছি আমি। কালো একটা ছায়া যেন ঢেকে রেখেছিল তাদেরকে। কিন্তু পাহাড় থেকে ফেরার পরে মনে হলো সেই ছায়াটা সরে গেছে। এমনই কপাল, মনে হচ্ছে ছায়াটা এখন আমার উপরে ভর করেছে। ছায়া বলতে বোঝাচ্ছি অদ্ভুত এক অনুভূতির কথা, যাতে মিশে আছে ভয়, উত্তেজনা আর বেদনা। কেন এই অনুভূতি হচ্ছে বোঝবার চেষ্টা করছি, কিন্তু সফল হইনি। প্রতিনিয়ত আমাকে তাড়া করে ফিরছে ওই ছায়া। ভাবনাটা মাথায় আসতেই গা কাঁপছে আমার। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। না, এ অবস্থায় আর লেখা চালিয়ে যাওয়া সম্ভব নয়। বাবার ডাকও শুনতে পাচ্ছি। এই বেলা খাতাটা লুকাই। এই ছিল রিটার্ন অফ ড্রাকুলা এর প্রথম পর্ব। গল্পে এখনো অনেক অজানা, অনেক অন্ধকার বাকি। ড্রাকুলা কি ফিরেছে, নাকি এই শুধুই শুরু? জানতে থাকুন সঙ্গে।
শুনতে থাকুন পরবর্তী পর্বে। গল্প ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।